শোনা যাচ্ছে। সবাই আসছো? আচ্ছা, গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম একটু আমাকে বলো তো। কি কি পড়ছিলাম একটু আমাকে বলো তো, যে কোনো একজন। গত ক্লাসে আমরা কতটুকু পড়ছিলাম একজন বলো। স্যার শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে বলছিলেন স্যার। শক্তির বিভিন্ন উৎস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা একটা শুরু করি। আমরা গত ক্লাসে পর্যন্ত শক্তির বিভিন্ন উৎস পড়ছিলাম। আমরা অধ্যায় 4-এ আছি, ঠিক আছে। অধ্যায় 4-এ আছি আমরা। অধ্যায় 4 নিয়ে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এই অধ্যায়ে একেবারে মূল জিনিসটা, মানে যেটা দিয়ে আমরা ম্যাথ করব, শক্তির সংরক্ষণশীলতার সূত্র, ঠিক আছে। এই চ্যাপ্টারে দুই ধরনের ম্যাথ আসে, একটা হচ্ছে এটা দিয়ে, আর একটা হচ্ছে কর্মদক্ষতা দিয়ে, ঠিক আছে। আমরা আজকে শক্তি সংরক্ষণশীলতার সূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সবাই আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু বলো, আমি শুরু করতে যাচ্ছি, হোয়াইট বোর্ডে যাচ্ছি, ঠিক আছে। আসি। আমাদের আজকে টপিক হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার সূত্র। শক্তি সংরক্ষণশীলতার সূত্র বলার আগে আমরা একটু রিমাইন্ড করি আমাদের কাছে কি দেওয়া ছিল। আমাদের কাছে আমরা জানি যে গতির শক্তি সমান আমরা জানি হাফ এম বি স্কয়ার। তোমাদের ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে একটু রিমাইন্ড দিও সবাই, ঠিক আছে। আর লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা আমাকে বলো। আচ্ছা, ইকি সমান আমরা জানি যে হাফ এম বি স্কয়ার, আর ইপি সমান আমরা জানি এম জি এইচ, ঠিক আছে, এমজিএস। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের শক্তি। তো আমরা একটা বলছিলাম যে এই দুই শক্তিকে যোগ করে আমরা পাবো সেটা হচ্ছে কি শক্তি, মোট শক্তি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোট শক্তি, মানে ই কে প্লাস ইপি যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে যে কি মোট শক্তি। আচ্ছা, তাহলে মোট শক্তি জিনিসটার সাথে শক্তির সংরক্ষণশীলতা জিনিসটা কি। ধরো আমি তোমাদের একটা জিনিস বললাম যে ধরো ভূমি থেকে ভূমি থেকে ধরো এইচ উচ্চতায় একটি বস্তু রাখা আছে। কোন উচ্চতায়? এইচ উচ্চতায় একটি বস্তু রাখা আছে, ঠিক আছে। তাহলে যদি আমি বললাম যে এই বস্তুটা যে অবস্থানে রাখা আছে সেই অবস্থানের নাম দিলাম এ, একটু ভালো করে মনোযোগী হয়, এটা আমাদের বুঝতে হবে। যে অবস্থানে রাখা আছে সেই অবস্থানের নাম বললাম এ। যদি আমি বস্তুটাকে ছেড়ে দিই তাহলে বস্তুটা অবশ্য ভূমিতে আসবে স্বাভাবিকভাবে। যদি ভূমিতে আসে তাহলে ভূমিতে আসার আগে ধরো সে প্রথমে আসলো এই জায়গায় বি বিন্দুতে, মানে ভূমিতে আসার আগে তো সে এই পথটা ইয়ে করে আসবে, শেষ করে আসবে, তাই না। তাহলে এই পথের একটা বিন্দু বললাম সেটা বি, এবং সে ফাইনালি ভূমিতে এসে পড়লো। মানে মেইন কথা হচ্ছে যে আমি বস্তুটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর সে বিতে আসলো, বি থেকে সিতে আসলো। তিনটা অবস্থানের কথা আমরা এখানে বিবেচনা করলাম। ভূমিটা কোথায় আছে? ভূমি থেকে, সরি, বস্তুটা কোথায় আছে? ভূমি থেকে এইচ উচ্চতায়। আচ্ছা, এখন এই বিন্দুতে, এই বিন্দুতে অবশ্যই আমরা একটা ই এর মান পাবো এবং একটা ইপি মান পাবো। ঠিক তেমনি বি বিন্দুতে আমরা একটা ই কে মান পাবো, মানে গতিশক্তি মান পাবো, একটা বিভব শক্তি মান পাবো। ঠিক তেমনি ভাবে সি বিন্দুতে আমরা একটা গতিশক্তি মান পাবো, একটা বিভব শক্তি মান পাবো। তো যদি আমরা এই দুটো যোগ করে যেটা পাবো সেটাকে আমরা বলি মোট শক্তি। তাহলে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ যা হবে, বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ তাই হবে, সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ তাই হবে। এই যে সবগুলা সমান হচ্ছে,
এই সমানটাকে বলতেছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। মানে শক্তির সংরক্ষণশীলতার সূত্র বলতেছে যে প্রত্যেকটা বিন্দুতে, মানে এখানে যে এ বি সি তিন বিন্দুতে মোট শক্তির পরিমাণটা সমান হবে, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র অথবা শক্তির নিত্যতা সূত্র। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে তিন বিন্দুতে শক্তির পরিমাণটা সমান কিনা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা প্রমাণের উদ্দেশ্য। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ব্যাপারটা কি প্রমাণ করতে হবে আমাকে একটু বলো, কি প্রমাণ করতে হবে, এটা বুঝছো কিনা? তাহলে আমরা একটু প্রমাণের চেষ্টা করি। সবাই কি বুঝছো কি প্রমাণ করতে হবে? যে কোনো, আচ্ছা তাহলে আমি প্রথমে চিত্র আঁকলাম। ভূমি থেকে এইচ উচ্চতায় এই বিন্দুতে একটি বস্তু রাখা আছে। যদি বস্তুটাকে ছেড়ে দিই তাহলে সে নিচের দিকে আসবে। নিচে আসার সময় সে বি বিন্দুতে প্রথমে আসলো, তারপর সে আসলো সি বিন্দুতে। প্রথমে ছিল এই বিন্দুতে, পর আসলো বি বিন্দুতে, তারপর আসলো সি বিন্দুতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এ বি সি তে মোট শক্তির পরিমাণটা বের করা। আমাদের উদ্দেশ্য কি? এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ, বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ, সি বিন্দুতে মোট পরিমাণটা বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে কিনা? তাহলে আমাদের হচ্ছে এ বি সি তে মোট শক্তির পরিমাণটা বের করা। তাহলে মোট শক্তির পরিমাণটা আমরা কি বলি? মোট শক্তি বলতে আমরা কাকে বুঝি? মোট শক্তি বলতে আমরা বুঝি ই কে প্লাস ইপি এর যোগফল। ঠিক বি বিন্দুতে আমরা ই কে প্লাস ইপি এর যোগফল বের করব। সি বিন্দুতে আমরা ই কে প্লাস ইপি যোগফলটা বের করব। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা আসি এ বিন্দু নিয়ে কাজ করি। কোন বিন্দু? এ বিন্দুতে। তাহলে আমাদের এ বিন্দুতে প্রথমে বের করতে হবে এ বিন্দুতে, তাই তো? তাহলে আমরা প্রথমে এ বিন্দু নিয়ে কাজ করি। এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে প্রথমে আসবে যে ই কে এর মানটা বের করব। ঠিক আছে, ই কে সমান আমরা কি জানি? ই কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। ই কে সমান আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে তো ভি স্কোয়ার মানটা জানা নাই, আমরা ভি স্কোয়ার মানটা বের করব। ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। যখন বস্তুটা এই স্যার বিন্দু লেখাগুলো ছিল, দেখা যাচ্ছে না। লেখাগুলো দেখা যাচ্ছে না? না স্যার। ছোট দেখা যাচ্ছে না কি ঝাপসা? উদ্দেশ্য হচ্ছে যে প্রতি ক্ষেত্রে কিসের মান বের করা? প্রতি ক্ষেত্রে মান বের করতে ই কে আর ইপি এর মানটা বের করে যোগ করা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমে এই বিন্দুতে, ঠিক আছে, আমরা প্রথমে এই বিন্দুতে কিসের মান বের করব? এই বিন্দুতে প্রথমে বের করব ই কে এর মান বের করব। আমরা জানি যে ই কে সমান হাফ এম স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি যে ই কে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এতটুকু বুঝছো কিনা? তো আমাদের প্রথমে স্যার ই কে এর মান, হ্যাঁ বলো, শুনতেছো? এখন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বিন্দুতে ই কে মান বের করা, তারপর আবার ইপি মান বের করা, দুইটা যোগ করা। তারপর দেখবো যে প্রতিটা বিন্দুতে মোট শক্তির পরিমাণটা সমান কিনা, একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমাদেরকে এখন বি স্কয়ার মানটা বের করতে হবে। বি স্কয়ারটা লিখতে হবে যে ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তোমরা একটু সাথে সাথে লেখার চেষ্টা করবা, কারণ আমি একটু মুছে ফেলবো তো, আমাদের পড়াটা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ই কে সমান হাফ এম বি স্কয়ার। এখন এখন লিখবে না, আমি বলি তখন লিখবে। তাহলে ই কে সমান হাফ এম বি স্কয়ার। তাহলে বি স্কয়ার মানটা আমাকে আলাদা করে বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা আছি কোথায় এখন? এ বিন্দুতে। তাহলে এই বিন্দুতে থাকাকালীন বস্তুটা আদি বেগ ছিল? ছিল না। সেজন্য আমরা ইউ মান দিব কত? 0। ঠিক আছে, প্লাস 2 জি এর মান তো জানি। আচ্ছা, এখন আসো মেইন সমস্যা হচ্ছে এইচ নিয়ে, উচ্চতা। একটু খেয়াল করবো সব সময় উচ্চতাটা হচ্ছে যে যদি গতিশক্তি বা ই কে এর মান বের করতে বলে, তাহলে যদি ই কে এর মান বের করতে বলে, ই কে এর ক্ষেত্রে এইচ এর মান হবে উপর থেকে হিসাব করতে হবে। কি বলছে আবার মনোযোগ দাও।
যদি গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা মান বের করতে হয় তাহলে বের করতে হবে উপর থেকে, আর যদি বিভব শক্তির ক্ষেত্রে এস এর মান বের করতে হয় তাহলে বের করতে হবে নিচ থেকে। তাহলে দেখো তো আমরা কিসের মান বের করতেছি? গতিশক্তি মান ই কে মান বের করতেছি। তাহলে ই কে ক্ষেত্রে উচ্চতাটা হিসেব করবো উপর থেকে। এখন দেখো তুমি আছো এই বিন্দুতে, এই বিন্দুতে উপর থেকে হিসাব করলে কোনো উচ্চতা আছে? নাই। মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সাথে বস্তুর কোনো উচ্চতা নাই, তাহলে সেক্ষেত্রে এখানে উচ্চতা হবে কি? জিরো। বুঝছো কেন উচ্চতা জিরো? আমাকে এটা একটু কনফার্ম করো, নাহলে আমি নেক্সট যেতে পারবো না। আমাকে বলো যে উচ্চতা কেন জিরো হয়েছে এখানে, সবাই বুঝছো? যে কোনো একজন বলো কেন এখানে উচ্চতাটা জিরো হলো। কেউ কি বলতে পারবা কেন উচ্চতা এই জায়গায় জিরো হলো? আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। উচ্চতাটা এই জন্য জিরো হলো, গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান বা উচ্চতা হবে উপর থেকে। তাহলে আমি এই বিন্দুতে আছি, এই বিন্দুর সাথে আমার যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার সাথে উচ্চতা কোনো, আমার সাথে এই বস্তুটা কোনো উচ্চতা থাকবে না, সেক্ষেত্রে উচ্চতা হবে জিরো। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে পুরোটা জিরো আসবে, এবং এটাও পুরোটা ক্যালকুলেট করলে ভি এর মান জিরো, এই জন্য পুরোটা আসতেছে জিরো। তাহলে আমরা বলতে পারি, এই বিন্দুতে গতিশক্তির মান জিরো। ঠিক আছে, এখন আমরা এই বিন্দুতে বিভব শক্তির মানটা কত সেটা দেখবো। তাহলে বিভব শক্তির সময় আমরা জানি যে ই পি সমান এম জি এইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে এম এর মান এম যা ছিল তাই রাখবো, কারণ আমরা জানি যে বস্তু ভর এখানে ধরলাম এম, জি এর মান যা ছিল তাই। এবার আসো এইচ এর মান। একটু আগে কি বললাম, গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান হবে উপর থেকে, বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান হবে নিচ থেকে। তাহলে দেখো আমি বের করতেছি বিভব শক্তি, সেজন্য নিচ থেকে হিসাব করি। নিচ মানে কোত্থেকে? ভূমি থেকে। আচ্ছা, এখন কোন বিন্দুতে আছে বস্তুটা? বস্তুটা আছে এই বিন্দুতে। তাহলে ভূমি থেকে এই বস্তুটা উচ্চতা কত? এইচ। ভূমি থেকে এই বস্তুর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এইচ এর মান যা ছিল তাই আসবে। তার মানে আমরা বলতে পারি বিভব শক্তির ক্ষেত্রে মান হবে mgh। তাহলে এই মান আর এই মানটা যোগ করি, তাহলে ই কে প্লাস ইপি যোগ করলাম, 0 প্লাস mgh, তাহলে আমরা পেলাম mgh। তার মানে এই বিন্দুতে মোট শক্তি পরিমাণ হচ্ছে mgh। এবার আমরা বের করবো বি বিন্দুতে মোট শক্তি পরিমাণটা কত। ঠিক আছে, সবাই বুঝতেছো? তাহলে আমরা এখন বের করবো বি বিন্দুতে মোট শক্তি পরিমাণটা কত। সবাই একটু বুঝছো কিনা আমাকে বলো, আমি এটা না বুঝলে নেক্সটে যেতে পারবো না। আমাকে একটু কনফার্ম করো একজনে যে এটা বুঝছো কিনা, মোট শক্তি পরিমাণটা কিভাবে বের করলাম এই বিন্দুতে। আমাকে যে কোনো একজন বলো বুঝছো কিনা। আচ্ছা, আমি তাহলে ধরে নিতে পারি তোমরা বুঝছো। তাহলে আমরা এখন বি বিন্দুতে মোট শক্তি পরিমাণটা একটু হিসাব করবো বি বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দুতে পেলাম mgh। এখন আমরা বের করব বি বিন্দুতে মোট শক্তি পরিমাণ। ঠিক আছে, তাহলে আসো প্রথমে লিখবো বি বিন্দুতে। ঠিক আছে, বি বিন্দুতে তাহলে প্রথমে উদ্দেশ্য কি? ই কে মান বের করা। ই কে মান হচ্ছে যে সূত্র অনুসারে এম ভি স্কোয়ার। তাহলে আমরা এখন ভি স্কোয়ার মান বের করবো। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এখন আমাদের মনে রাখতে হবে আমরা আছি বি বিন্দুতে। আমরা এখন কোথায় আছি? বি বিন্দুতে। এখন আমরা বি বিন্দুতে থেকে এই কাজটা করতে হবে। আচ্ছা, এখন দেখো বস্তুটা করতে পারার সময় আদিবেশ শূন্য আমরা জানি, 2 জানি, জি জানি। এখন সমস্যা হচ্ছে এইচ নিয়ে। আবারও বলতেছি, গতিশক্তির ক্ষেত্রে এইচটা মেজার করতে হবে উপর থেকে। তাহলে বস্তুটা আদি অবস্থান ছিল এখানে, সে এখন বি তে আসছে। আচ্ছা, আমরা ধরে নিই এ থেকে বি তে দূরত্ব হচ্ছে এক্স, আর বাকি দূরত্ব হবে কত? এইচ মাইনাস এক্স। ঠিক আছে, মানে আমি ধরলাম যে এখান থেকে এখানে দূরত্ব যদি এক্স হয় তাহলে বাকিটা হবে এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স কিভাবে? একটা এক্সাম্পল দেখো, ধরো যদি এটা 50 হয় বা 50 মিটার হয়, যদি এটা 10 হয় তাহলে বাকিটা কিভাবে করি? 50 মাইনাস 10। ঠিক আছে, এবার না ঠিক এখন এখানে 50 এর জায়গায় কত আছে? এইচ।
10 এর জায়গায় কি আছে x, তাহলে আমরা বাকি দূরত্বটা বের করতে পারি h মাইনাস x দিয়ে। তাহলে h এর ক্ষেত্রে যেহেতু গতিশক্তির মান বের করতে হবে, তাহলে এই h এর ক্ষেত্রে আমরা হিসাব করতে হবে উপর থেকে। তাহলে a থেকে b এর দূরত্ব উপর থেকে কত x, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে h এর মান কত বসাবো x। তাহলে হাফ m b স্কয়ার মান কত 2gx, 2 বাদ দিলে আসবে যে mgx। তাহলে বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে mgx। এবার আমরা বি বিন্দুতে বের করব ep এর মান। ep এর সমান আমরা জানি যে mgh, m এর মান m থাকবে, g এর মান d থাকবে। এখন সমস্যা হচ্ছে h নিয়ে। যেহেতু আমরা এখন বের করতেছি বিভব শক্তি, তাহলে আমরা কি জানি বিভব শক্তি সব সময় হিসাব হবে নিচ থেকে। তাহলে আমরা আছি বি বিন্দুতে, তাহলে ভূমি থেকে বি বিন্দুর দূরত্ব কত h মাইনাস x। তাহলে এখানে h এর জায়গায় বসবে h মাইনাস x, তাহলে গুণ করো mgh মাইনাস mgx। ঠিক আছে, তাহলে আমরা এখন ই কে এর মান আর ইপি মানটা যোগ করব। তাহলে ই কে প্লাস ইপি যদি যোগ করে পাই, প্রথমে ই কে মান লিখবো mgx প্লাস mgh মাইনাস mgx। ঠিক আছে, তাহলে এ প্লাস এ মাইনাস কাটা যাবে, তাহলে শুধু থাকবে কি mgh। তাহলে আমরা দেখলাম যে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণটা হচ্ছে তাও mgh। এই বিন্দুতে আমরা mgh পেলাম, এখন বি বিন্দুতে আমরা কি পেলাম mgh মোট শক্তি পরিমাণ। তাহলে বলতে পারি এই বিন্দু এবং বি বিন্দুতে মোট শক্তি পরিমাণ পাচ্ছি mgh। এখন আমরা দেখব সি বিন্দুতে মোট শক্তি পরিমাণটা কত। সবাই এতটুকু বুঝছি না আমাকে একটু জানাও। প্রথমে বি বিন্দুতে স্যার বের বুঝছি। করলাম, হ্যাঁ বি বিন্দু বের করলাম, mgx আসছে। এবার বি বিন্দুতে বের করলাম বিভব শক্তি আসছে mgh মানে mgx, দুইটা যোগ করলাম mgh। তাহলে দেখা যাচ্ছে যে বি বিন্দুতে মোট শক্তি পরিমাণ আর এই বিন্দু মোট শক্তি পরিমাণটা সমান। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সি বিন্দুতে মোট শক্তি পরিমাণটা কত। সি বিন্দুতে যদি মোট শক্তি পরিমাণটা mgh আসে, তাহলে ধরে নিব যে এটা শক্তি সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে। তাহলে আমরা একটু এখানে লিখি, আমরা এই বিন্দুতে পেলাম mgh, বি বিন্দুতে পেলাম mgh। এখন আমরা দেখব সি বিন্দুতে কত পাই। তাহলে আসলে সি বিন্দুতে প্রথমে কি বের করব ই কে এর মান। সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আমরা ভি স্কয়ার মানটা বের করব আলাদা করে, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। ইউ তো 0 জানি, 2জি এইচ নিয়ে সমস্যা আমাদের। আচ্ছা, এখন আমি আসি সি বিন্দুতে। বুঝতে পারছো কোথায় সি বিন্দুতে উচ্চতাটা হিসাব করবো উপর থেকে। কেন? গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হিসাব করবো উপর থেকে। তাহলে সি থেকে তার আদি অবস্থানের দূরত্ব কত এইচ, তাহলে আমরা এখানে এইচ রেখে দিতে পারি। বুঝছো সবাই? তাহলে হাফ এম বি স্কয়ার মান হচ্ছে কত 2জি এইচ। ঠিক আছে, তাহলে 2 কাটা আসবে mgh। এবার আসো ইপি এর মান বের করবো সি বিন্দুতে mgh। ঠিক আছে, সূত্রের মান হচ্ছে mgh। আচ্ছা, সূত্র এটা সূত্র mgh। তাহলে সি বিন্দুতে m এর মান m থাকবে, g এর মান g থাকবে। সমস্যা হচ্ছে কাকে নিয়ে? h কে নিয়ে। আমি আছি সি বিন্দুতে, বের করব বিভব শক্তি। তাহলে নিচ থেকে হিসাব করব। তুমি ভূমিতে দাঁড়ায় আছো, নিচ থেকে আর হিসাব করলে এখানে উচ্চতা থাকবে না, কারণ তোমার সাথে আর সি বিন্দুর সাথে দূরত্ব হচ্ছে 0। তাহলে এখানে h এর মান কি বসবে 0, তাহলে পুরো হবে 0। তাহলে এদের যোগ করো, ই কে প্লাস ইপি যোগ করে আমরা পাচ্ছি যে কি mgh প্লাস 0 সমান mgh। ঠিক আছে, তাহলে আমরা সি বিন্দু দেখলাম মোট শক্তির পরিমাণ হচ্ছে mgh। তাহলে এই প্রমাণের সাহায্যে আমরা বলতে পারি এই বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ হচ্ছে mgh। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার সূত্র। তোমাদের পরীক্ষায় আসবে, এখানে m এর মান দেওয়া থাকবে, h এর মান দেওয়া থাকবে আর x এর মান দেওয়া থাকবে। তোমাদের প্রমাণ করতে বলবে যে এ বি সি তে মোট শক্তির পরিমাণ সমান কিনা, বা উদ্দীপক অনুসারে শক্তি সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে কিনা এটা তোমাদের বের করতে বলবে। এখন আমাকে বলো সবাই, এই যে
প্রমাণটা বুঝছো কিনা। এটা না বুঝলে আমরা কিন্তু সৃজনশীল করতে পারবো না, কারণ এই অধ্যায়ে 70% সৃজনশীল আসে এই প্রমাণ থেকে। তোমাদের বই কিন্তু এই প্রমাণটা করা নাই, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমাকে 1 বাই 1 একটু বলো, সবাই বুঝছো কিনা 1 বাই 1। জান্নাতুল মামা বলছো জি স্যার, ঠিক আছে। আর কেউ? স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি বুঝে থাকো তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি, একটু খেয়াল করো, একটু বাড়ি কাজটা লিখো। চিত্রটা সেম থাকবে, শুধুমাত্র এই বাড়ি কাজটা আমাকে প্রত্যেকেই করে দেখাবা, মাইন্ডেড সবাই করে দেখাবা। এখানে শুধু বাড়ি কাজ ক্ষেত্রে একটু মনে রাখবা, এখানে আমি মানটা দিয়ে দিচ্ছি, এম এর মান দিবা 10 কেজি, এইচ এর মান দিবা 50 মিটার, এক্স এর মান দিবা 15 মিটার। ঠিক আছে, এই কন্ডিশনে তোমরা বের করবা এ বি সি তে মোট শক্তি পরিমাণ সমান, প্রমাণ করো। ঠিক আছে, তোমরা একটু শর্টলি এই লেখাটা লিখে নাও। এম এর মান হচ্ছে 10 কেজি, তারপরে এইচ এর মান হচ্ছে 50 আর এক্স এর মান হচ্ছে 15। এই কন্ডিশনে তোমরা এই বিন্দু বি বিন্দু সি বিন্দুতে ইয়ার মানটা বের করবা, কিসের মান, মোট শক্তি পরিমাণটা সমান কিনা বের করবা। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে তোমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক যেটা হচ্ছে যে খুব অ্যানাদার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কর্মদক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতা নিয়ে আমরা একটু আলোচনা করব। কর্মদক্ষতাটা কি আসলে? আচ্ছা আমি এটা মুছতেছি। স্যার আপনার কথাগুলো বেগে বেগে আসছে। কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, মনে হচ্ছে নেটওয়ার্ক কারণে। ঠিক আছে, জি। আচ্ছা এখন আমরা পড়বো কর্মদক্ষতা নিয়ে। ঠিক আছে, কর্মদক্ষতা জিনিসটা কি? কর্মদক্ষতা জিনিসটা হচ্ছে যে কর্ম দক্ষতা, এখানে দুইটা ওয়ার্ড কিন্তু একটু আলাদা করো, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে দক্ষতা। যে কর্ম মানে হচ্ছে কাজ, সে কাজে কতটুক দক্ষতা, এই জিনিসটা আমরা বের করবো। কর্মদক্ষতা মেনলি ইউজ করা হয় কোন মেশিনারি জিনিস, যেমন মোটর, জেনারেটর, যেগুলো ঘূর্ণন জাতীয় বস্তু, ওইসব ক্ষেত্রে কর্মদক্ষতাটা ব্যবহার করা হয়। মানে তুমি কর্ম করতে পারবে, কিন্তু কতটুকু কাজ করতে পারতেছো সেটা হচ্ছে কর্মদক্ষতা। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই। কর্মদক্ষতা আসলে সংজ্ঞাটা হচ্ছে এরকম, ধরো আমরা জানি কর্মদক্ষতা সমান হচ্ছে যে প্রদত্ত শক্তি আর উপরে হবে লভ্য কার্যকর শক্তি। জিনিসটা কি আমি একটু বুঝাই দিচ্ছি, লভ্য কার্যকর শক্তি ইনটু 100% ইনটু 100। দেখো জিনিসটা কি, ধরো ধরো একটা মোটর, ঠিক আছে, এটা এম, এম মানে মোটর। ধরো একটা মোটর, তোমাদের সময় আছে আর 10 মিনিট, আমাকে রিমাইন্ড দিল, ঠিক আছে, আর 10 মিনিট শেষ করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ হোক। তোমাদের ধরো একটা আছে মোটর, ধরো আমি বললাম যে এই মোটরটার ধরো 10 মিনিটে 10 লিটার পানি উপরে তুলতে পারে। একটু মনোযোগ হোক, এই মোটরটা 10 মিনিটে 10 লিটার পানি উপরে উঠাতে পারে বলে আমরা জানি। এটা কি তাত্ত্বিক ভাবে, ঠিক আছে, মানে এটা প্র্যাকটিক্যাল না, এটা আমরা জানি যে 10 মিনিটে 10 লিটার পানি উপরে তুলতে পারে। তারপর আমি দেখলাম যে মোটরটা যখন আমি চালু অন করলাম, অন করার ফলে প্র্যাকটিক্যালি দেখলাম সে 10 মিনিটে তুলতে পারে 8 লিটার পানি। এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখলাম যে কি 10 মিনিটে সে তুলতে পারে 8 লিটার পানি। তাহলে দেখো মোটরটার কথা ছিল যে 10 মিনিটে 10 লিটার তুলবে, সে তুলছে 2 লিটার কম। তাহলে 2 লিটার যদি কম হয়ে থাকে, যদি 2 লিটার কম তুলে থাকে, তার মানে সে কাজটা কম করলো, সে কাজটা কম করলো। এখন এই যে 10 মিনিটে 10 লিটার পানি তুলতে পারে পারাটা, সেটা হচ্ছে প্রদত্ত শক্তিটা।
পদার্থ শক্তি, সে এই কাজটা করতে পারে, কিন্তু সে কাজটা কতটুকু করছে সেটা হচ্ছে কি লব্য কার্যজ্ঞ শক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সে 2 লিটার পানি কম তুলতেছে? কারণ আমাকে তো দেওয়া আছে সে 10 মিনিট 10 লিটার পানি তুলতে পারে, সে কেন 2 লিটার পানি কম তুলবে? এটা কারণ হচ্ছে যে যে কোনো মোটর চলতে চলতে তার একটি শক্তি ক্ষয় হয়। কিরকম? তোমরা জানো যে কোনো মোটর যদি চলে, ধর তোমাদের ফ্যান বা মোটর 10-15 মিনিট চলার পর দেখবে যে মোটরটা গরম হয়ে যায়। তো গরম হওয়া মানে কি? এখানে একটা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে তাপ এক প্রকার কি শক্তি। তাহলে তুমি তাকে দিচ্ছ সে এই পরিমাণ শক্তি কাজ করতে পারে, কিন্তু মোটরটা চলতে চলতে কিছু শক্তি ব্যয় হচ্ছে, সেটা হচ্ছে কি তাপ শক্তি। এই যে তাপ শক্তিটা বের হয়ে যাচ্ছে মোট শক্তি থেকে, যার কারণে এখানে কাজের পরিমাণটা কমে যাচ্ছে। আমি কথাটা কি তোমাদের বুঝতে পারছি ব্যাপারটা কিরকম? তার যে পরিমাণ কাজ করার কথা সে পরিমাণটা কাজ করতে পারতেছে না, কি কারণে? কিছু শক্তি তাপ শক্তির কারণে বেড়ে যাচ্ছে, কারণ তাপ এক প্রকার শক্তি। আমরা জানি যে শক্তিটা হচ্ছে লিমিট, শক্তিকে যোগ করা যায় না, বিয়োগ করা যায় না, শক্তি শুধুমাত্র কি করা যায়? শক্তি কি করা যায়? রূপান্তর করা যায়। তাহলে সেক্ষেত্রে যখন কিছু শক্তি যখন তাপ শক্তি আকারে বেড়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমি আউটপুটে এই পরিমাণ থেকে কম পাচ্ছি। সকল মোটর কিন্তু তার প্রদত্ত শক্তির চেয়ে কিছু শক্তির পরিমাণ কাজ কম করে। তাহলে কি পরিমাণ কাজ কম করে সেটা আমাদের বের করতে বলে। ধরো কোনো মোটর 100% কাজ করতে পারে না, যার কারণে সবসময় কর্মদক্ষতার মান হবে 100 এর নিচে। কোনো মোটর, জেনারেটর, ঘূর্ণন জাতীয় বস্তু 100% কাজ করতে পারে না। কথা কি বুঝছো সবাই? কর্মদক্ষতা কি সব বুঝছো? তাহলে কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় একটা সিম্বল দিয়ে, যার নাম হচ্ছে ইটা। এটার নাম হচ্ছে রশ্মি টোয়াকাটা, ইটা। ঠিক আছে, যেমন আমরা ইপি দেখলাম না, তেমনি কর্মদক্ষতা প্রকাশ করে ইটা, মানে এন দিয়ে এন এর এটা একটু লম্বা করে দিবে, ইটা। আচ্ছা, লব্য কার্য শক্তিকে আমরা বলতে পারি পি আউটপুট। ওই যে বললাম মোটর কাজ করছে সেটা লব্য কার্য শক্তি, তাহলে পি আউটপুট। আর মোটর কতটুকু কাজ করতে পারে সেটা হচ্ছে পি ইনপুট ইনটু 100। এটা হচ্ছে আমাদের লব্য কার্য কর্মদক্ষতা সূত্র। আমার এদিকে পি আউটপুটের একটা আলাদা সূত্র আছে, যেমন ডাব্লিউ সমান পিটি, ডাব্লিউ সমান এম এইচ ডিভাইড বাই টি। এটা হচ্ছে পি আউটপুটের একটা সূত্র। ঠিক আছে, আমরা পি আউটপুটকে এভাবে লিখতে পারি। অথবা এমজিএস কে আবার কি লেখা যায়? এমজিএইচ, এই জিনিসকে কি লেখা যায়? এটাকে তুমি পি আউট দাও সংক্ষেপে, ডাব্লিউ বাই টি, মানে এমজিএস কে আবার ডাব্লিউ লেখা যায়। তোমরা যে কোনো জিনিসটা ইউজ করতে পারো। তাহলে পি আউট সূত্র হচ্ছে কি এমজিএস ডিভাইড বাই টি, এমজিএস ডিভাইড বাই টি অথবা ডাব্লিউ বাই টি। আর পি ইনপুটের কোনো সূত্র নাই, কারণ পি ইনপুটে তোমাদের মান দেওয়াই থাকবে, যা সূত্র হবে কোথায়? পি আউটপুটে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, আমি একটু আবার ক্লিয়ার করে লিখি। এটা হচ্ছে যে লব্য কার্য শক্তিকে আমরা বলতে পারি পি আউটপুট, শক্তিকে বলতে পারি পি ইনপুট, ঠিক আছে, ইনটু 100। পি আউটের 8টা সূত্র আছে, এম জি এইচ ডিভাইড বাই টি, এটা হচ্ছে পি আউটের সূত্র। ঠিক আছে, আর দুটো সূত্র আছে, সেটা হচ্ছে যে তোমার ব্যয়িত শক্তি আর কৃত কাজ। এটা আমি এখন বলতেছি না, কারণ ব্যয়িত শক্তির সাথে কৃত কাজ তো তোমরা গোলায় ফেলবা এই সূত্রের সাথে, এজন্য এটা একটু অঙ্ক করার সময় তখন বলবো। আপাতত এতটুকু মনে রাখো, কর্মদক্ষতা সমান লব্য কার্য শক্তি ডিভাইড বাই প্রদত্ত শক্তি ইনটু 100, পি আউটপুট বাই ইনপুট ইনটু 100, এটা হচ্ছে সূত্র। আর পি আউট এর সূত্র হচ্ছে এমজিএস বাই টি। তাহলে বুঝছো যে কর্মদক্ষতা জিনিসটা কি। কর্মদক্ষতাটা আরো ভালো করে বোঝার জন্য তোমরা, আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সময় পেলে একটা ম্যাথ করাবো, তোমাদের বই ম্যাথটা করালে তাহলে ভালো করে বুঝবে কর্মদক্ষতা জিনিসটা কি। ঠিক আছে, তাহলে আমাকে বলো কর্মদক্ষতা প্লাস শক্তি সংরক্ষণশীলতার সূত্র, এটা বুঝছো কিনা?
সবাই বুঝছি কিনা একটু বলো আমাকে। যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারে সিকিউ ইপি সমাজ এমজি আর কারো কোনো কোশ্চেন আছে? কর্মদক্ষতা যদি এভাবে না বুঝো তাহলে আমরা একটা ম্যাথ করার সাহায্যে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা অবশ্যই যে তোমাদের বাড়ির কাজটা দিলাম সেটা অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে করে জমা দিবা। তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার আসসালাম। ঠিক আছে, ওকে। তাহলে আমি আজকে ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকার চেষ্টা করো। আল্লাহ হাফিজ।